হ্যালো, হ্যাঁ আমি শুরু করি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ডিসেম্বর 2016 প্রশ্ন। এখানেও একটা 25 মার্কের প্রফিট এন্ড লস স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আছে। তো তাহলে এই অঙ্কটা কি একজন পড়বে একটু, নাহলে আমি পড়ি। ইনভেন্টরি এট 1 জানুয়ারি 2015, কি হলো এটা? ও সেলস, সরি, সেলস 1,03,500। ইনভেন্টরি 1 অক্টোবর 2015 5,460। পারচেজ 67,206। ডিস্ট্রিবিউশন কস্ট 8,000। সেলস পিপুলের কমিশন 2,920। অ্যাডমিন স্যালারি 2,280। ম্যানুফ্যাকচারিং কস্ট 2,000। ফাইন্যান্স কস্ট 540। অ্যাডমিন 5,000। 3% ডিবেঞ্চার লোন 18,000। ইকুইটি শেয়ার 60,000। রিটেইন আর্নিং 8,495। ক্যাশ 2,685। ডিভিডেন্ড পেইড 2,820। রিভ্যালুয়েশন রিজার্ভ 6,000। ট্রেড পেয়েবল 5,861। ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু 92,578। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 25,000। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 35,000। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 15,313। ট্রেড রিসিভেবল 16,395। অ্যাক্রুয়াল 715। ইনভেন্টরি ওয়ার ভ্যালুড 78,50,000 অন সেপ্টেম্বর 2016। Depreciation provided as follows: building at the rate of 10%, plant and equipment 25%, reducing balance, distribution at 5% যাবে cost of sales এ, distribution 30% আর admin এ যাবে 15%. Land and building in trial balance has a value of land 42 লাখ নাকি 4,25,78,000. It is to be revalued at টাকা 61 লাখ and this revaluation is to be included in the financial statement. Bad debt 21,000, admin 85,000 and company tax charge 15 লাখ. আমাদের কি করতে হবে? আইএএস অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রথমে আমরা যদি দেখি বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন 5,000। বিল্ডিং এখানে কি বলা আছে? এই যে 92,578 থেকে আমরা যদি 42,578 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 50,000। 50,000-এর 10% হচ্ছে 5,000। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশনটা কিভাবে বলা আছে? রিডিউসিং ব্যালেন্স মেথড।
তাহলে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে 35,000 বিয়োগ 15,313, এইটাকে আমাদের 25% নিলে কত হবে? 4,922। তাহলে 5,000 যোগ 4,922 কত হয়? 9,922। এইটার 55% যাবে কস্ট অফ সেলসে, 30% যাবে ডিস্ট্রিবিউশনে, 15% যাবে অ্যাডমিনে। তো এখন এটা আলাদা আলাদা করে এত কমপ্লেক্স করার কি দরকার ছিল? আমি জানি না, এটা এরা করছে আর কি। কথা বুঝতে পারছেন? এটা একবারে করলেও তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক কিনা? কোনো ইনস্ট্রাকশন আছে কিনা স্যার? না, ইনস্ট্রাকশনে আছে যে 55, 30 আর 15 ভাগ করে দিতে। তো ওনার আবার আলাদা আলাদা করে করার তো দরকার নাই। এটা 50,000 কে 50,000-এর সাথে ওই 4,922-কে যোগ করে ভাগ করে দিলে হইতো, একবারে করে দেওয়া যাইত। এটা অযথাই এত কমপ্লেক্স করছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনারা একবারে করে ফেলেন। হ্যাঁ, তারপরে আমাদের ওয়ার্কিং 1 আওয়ার, এটা কোথা থেকে আনলো ভাই অফিসে? তাহলে এখন ওয়ার্কিং 1-এ তো ডিপ্রিসিয়েশনটা খালি আছে না, এটা 1-এর এ কই? হ্যাঁ, 1 তো কই যাই পাচ্ছি না। 1 আছে? এই সলিউশন গুলাই অনেক সমস্যা। আচ্ছা, যাই হোক, আমাদের রেভিনিউ এটা তো আমরা জানি, তাই না? কস্ট অফ সেলস হিসাব করেন তো। এই 5,460, ঠিক আছে? 5,460 যোগ দেন 67,206, 5,760 যোগ 67,406, 5,460 যোগ 67,206 না, বিয়োগ 7,850, যোগ 2,750, যোগ 2,707, কত হয়? 70,273, 70,273 কি? 70,273, 70,273, মানে 2,000 টাকা আবার ডিফারেন্স হওয়ার মাঝে, যেটা কি? আচ্ছা ভাই, আরেকবার করবেন? আমরা আরেকবার, হ্যাঁ, 5,460, 5,460 যোগ 67,206 বিয়োগ 7,850, বিয়োগ 7,850,
ঠিক আছে যোগ 2750 2750, হ্যাঁ, জি স্যার যোগ 2707 70,000-ই হয় স্যার কত হয়? 70,273। আচ্ছা, তার মানে 2000 টাকার ডিফারেন্স হচ্ছে না, এটা একটু আমরা দেখি তাহলে কারণটা কি। সেলস, ইনভেন্টরি, পারচেজ, ম্যানুফ্যাকচারিং ওয়েজেস আছে স্যার ও হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ওয়েজেসটা নেওয়া হয়নি, জি স্যার তাহলে ম্যানুফ্যাকচারিং ওয়েজটা নিতে হবে আমাদের। জি স্যার হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল কত? 72,273। 72,273, হ্যাঁ। জি স্যার আর রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ দিলে আমরা পাচ্ছি গ্রস প্রফিট। এরপর ডিস্ট্রিবিউশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট এখানে কত দেয়া আছে? 8,000। 8,000 এর সাথে যোগ করেন 8,000 যোগ 1500, আট হাজার যোগ 1500 যোগ 1477, কত হয়? 10,977। 10,000 977 10977। আচ্ছা, 10,977 না? তাহলে আরো কোনো একটা এলিমেন্ট আছে এখানে, সেটা আমরা হিসাবে আনি নাই আর কি। দেখেন তো কি আছে। এই যে যোগ দেন 2,920, যোগ দেন 2,920, কত হয়? 13,897। 13,897, গুড। তারপর আমাদের নেই অ্যাডমিন এক্সপেন্স। লেখেন অ্যাডমিন এক্সপেন্সে কি কি যোগ করবেন? 2280 যোগ 5,000, 2280 যোগ 5,000 যোগ 750 যোগ 738, কত হয়? 8,768। হ্যাঁ, 8,768। 8,768। জি স্যার 8768। কত টাকা ডিফারেন্স ছিল আবার? আচ্ছা, আমরা আরেকবার করি তাহলে, হ্যাঁ। জি স্যার দেখেন এখানে অ্যাডমিন আছে, স্যালারি আছে 2280, তাই তো? অ্যাডমিন স্যালারি 2280 আছে না? জি স্যার এটার সাথে যোগ করতে বলছি 5,000, করছেন? জি স্যার এটার সাথে যোগ করেন 738, জি স্যার এটার সাথে যোগ করেন 750, জি স্যার এখন কত হয়? 8,768। 8,000। 768। আচ্ছা, এটা ডিফারেন্স হইতেছে কত টাকা ডিফারেন্স হইতেছে? 106 টাকা স্যার। 106 টাকা।
এখানে দেখেন ব্যাড ডেট, হ্যাঁ একটা আছে না, যেটা রাইট অফ করতে হবে 21,000, দেখছেন ব্যাড ডেট রাইট অফ 21,000 আছে না? জি স্যার। আচ্ছা, আর অ্যাডমিন এক্সপেন্স আছে কত? 85,000 আর টু বি প্রোভাইডেড, মানে এইটা প্রোভাইড করতে হবে, তাই এটা চার্জ করতে হবে, তাই মিন করছে না? ব্যাড ডেট রাইট অফ করতে হবে, তার মানে এটা অ্যাডমিন এক্সপেন্স। সেকেন্ডলি হচ্ছে 85,000 অ্যাডমিন এক্সপেন্স, যেটা আমরা এখানে ইনক্লুড করি নাই, owning of 30 ডিসেম্বর টু বি প্রোভাইডেড ফর। তাহলে এখন ক্যালকুলেট করেন, এখন মিলে যাবে, বুঝছি। এখন দেখেন অ্যাডমিন কস্ট হচ্ছে 2280 নিছেন, জি স্যার। যোগ 5,000 নিছেন, জি স্যার। যোগ এই 21 নেন, 21 যোগ 85, 21 যোগ 85, তারপর নেন হচ্ছে 738, আর নেন 750। জি মিলছে। বুঝছেন, ওই যেটা আমরা বারবার মিস করতেছিলাম। তাহলে আমরা পাইলাম এখানে বিয়োগ করলে কত? 2130 নাকি? ডিস্ট্রিবিউশনটা কি আমরা হিসাব করছি? করছি স্যার। আচ্ছা, এখন ফাইন্যান্স কস্ট হচ্ছে 2461। এই 2461 ফাইন্যান্স কস্ট কি দেওয়া আছে? দেখছি একবার, আছে স্যার। কোশ্চেনে দেয়া আছে না? দেখলাম তো। কই? এখানে দেয়া আছে 540। হ্যাঁ। আচ্ছা, আর এই 18,000-এর 3% কত দেখেন তো? 40। 18,000-এর 3% কি 540? কথা। জি স্যার, 540। 18,000-এর 3% 540। কিন্তু এইখানে ফাইন্যান্স কস্ট ধরছে কত? ও, ফাইন্যান্স কস্ট তো 540-ই আছে নাকি? জি স্যার। ঠিকই তো আছে না? জি। আমি এতক্ষণ তাইলে কোন অঙ্কটা দেখতেছিলাম। আচ্ছা, যাই হোক, 540 বাদ দিলে হইলো 7,916। ট্যাক্স কত দেয়া আছে? ট্যাক্স কত পার্সেন্ট চার্জ করবেন? ট্যাক্স কি বলা নাই নাকি? ও, এই যে এস্টিমেটেড 15 লাখ হইলো ট্যাক্স, তাহলে দেন 15 লাখ বাদ, তাহলে হচ্ছে 6,416। এখন রিভ্যালুয়েশন গেইন, এটা কত? 18,422। এটা আমরা একটু পরে এখানে দেখতে পাবো, এই যে রিভ্যালুয়েশন গেইনটা 18,422, দেখছেন? এই টেবিলটা এখন আমরা করি না, এটা করব একটু পরে, ঠিক আছে? তাহলে 18,422 দিলে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম হয় 24,838। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। এরপর যান হচ্ছে আমাদের প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যে শিডিউল।
দেখেন 92,578 আর 35,000, এটা আমাদের কোশ্চেনেই দেওয়া আছে। কই গেল 92,578 আর কত হাজার? 35,000। ঠিক আছে, এই দুইটা দেয়া আছে। এইখানে দেখেন বলা আছে যে ল্যান্ড এত এবং রিভ্যালু করতে হবে কত? 61 লাখ, and this revaluation is included in the financial statement on 30 September. এখন আমাদের দেখেন এইখানে দেয়া আছে কত? ল্যান্ড এন্ড বিল্ডিং 92,578। এটা এখন রিভ্যালুড কত করতে হবে? 41 লাখ। সরি, এটা বাদ দেন তো। 6,10,00,000 বিয়োগ 4,25,78,000 কত হয় দেখেন তো? এক কোটি 84,22,000। হ্যাঁ, 1,84,22,000। হ্যাঁ, 1,84,22,000, তার মানে এই যে এটা আর কি, তাই তো? জি স্যার। এই রিভ্যালুয়েশন। আচ্ছা, তো দেখেন এটা গেল কোথায়? হ্যাঁ, এটার সাথে আমরা রিভ্যালুয়েশন করছি, তাহলে টোটাল ল্যান্ড এন্ড বিল্ডিং 1,11,00,000, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 35 লাখ, টোটাল হচ্ছে 1,46,00,000। ডিপ্রিসিয়েশন কোশ্চেনে দেয়া আছে 25,000 আর 15,313। কোথায় দেয়া আছে? এই যে 25,000 আর 15,313। আর চার্জ ফর দ্য ইয়ার দেওয়া আছে 5,000
আর 4,922 এই যে কোশ্চেনে দেয়া আছে। তাহলে আমরা পাচ্ছি 9,922। এই দুইটা যোগ করলে 30,000 আর এই দুইটা যোগ করলে 20,235, যোগ করলে 50,235। তাহলে নেট বুক ভ্যালু আসতেছে কত? ওপেনিং এ ছিল 67,578 আর 1,96,96,87,000, আর ক্লোজিং এ হচ্ছে 81,000, আর এইখানে হচ্ছে কত 14,765, যোগ করলে পাইতেছি 95,765। আচ্ছা, আপনারা ওই শোনা যাচ্ছে তো আমার কথা, তাই না? বুঝতে পারছি, জি স্যার। এই অঙ্কটা আপনাদের একটু বলি, এই অঙ্কটা কিন্তু মিলে গেছে, দেখছেন? জাস্ট আপনাদের একটু মানে একটা কথা বলি যে 1,22,674, এইখানেও আছে 1,22,674। তার মানে কি অঙ্কে কোনো ভুল আছে? না স্যার, নাই, বলুন ভাই। যোগফল দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যোগফলটা দেখে তো বুঝছি নাই ভিতরে আছে কিনা কি। এই যে দেখেন এইখানে কিন্তু ট্রিটমেন্টে ভুল আছে একটা, বুঝছেন? তো এখন ভুলটা হয়েছে এখানে রিভ্যালুয়েশন হয়েছে না? জি স্যার। আচ্ছা, রিভ্যালুয়েশন হইলে আপনি কিন্তু এই 25,000টা অফসেট করতে হবে। এই 25,000 মানে আগের হিসাবটা রাখা যাবে না, নতুন চার্জ যেটা ওইটা নিতে হবে। এই যে 5,000টা, কথা বুঝতে পারছেন? কিন্তু এই সলিউশনটা এটা একটা ভুল আছে, অঙ্কটা মিলে গেছে আর কি। কারণ এটা অ্যাসেট সাইড থেকেও বাদ যাওয়ার কথা, তো আর ডিপ্রিসিয়েশন থেকেও বাদ যায়। তো যেহেতু এটা বাদ দেয় নাই সেহেতু উত্তর মিলে গেছে, কিন্তু মানে কি বলবো, অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ইকুইটি মিলে গেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল ট্রিটমেন্ট। এখন স্যার আমি কিছু বলতে যাচ্ছিলাম স্যার। আজানটা দিতেছে মনে হয় আপনার এখানে, শেষ হোক। জি বলেন। স্যার এই রিভ্যালুয়েশন যেটা হয়েছে সেটা কি টোটালটা রিভ্যালুয়েশন মনে হয় হয়নি, পার্টলি রিভ্যালুয়েশন হয়েছে। অর্থাৎ এইটা আসলে সরে যাওয়া উচিত ছিল, যদি অর্থাৎ 6,10,00,000 সেটা কিন্তু একটা পার্টের রিভ্যালুয়েশন, টোটাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর রিভ্যালুয়েশন না। সে কারণে যেটুকু রয়ে গেল সেটা 25,000 কিনা। আমি না 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 না, ল্যান্ড আর বিল্ডিং এর মধ্যে শুধু ল্যান্ডের রিভ্যালুয়েশন হচ্ছে। এই যে এটার ভিতরে অর্থাৎ 4,25,00,000 যেটা, সেটার ভ্যালুয়েশন হয়েছে 6,10,00,000। এখানে ছিল তো আমাদের 9,25,00,000 সামথিং। হ্যাঁ, তাহলে 4 কোটির ওই যে ওইটা বিল্ডিং এর, জি স্যার, মানে 4 কোটির ভ্যালুটা 6 কোটিতে গিয়ে দাঁড়ালো। এটা ল্যান্ডের ডিপ্রিসিয়েশন হয়েছে না, হ্যাঁ, মানে ল্যান্ডের রিভ্যালুয়েশন হয়েছে। জি স্যার, বিল্ডিংটা তো আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। বিল্ডিং এর যেহেতু হয় নাই, ল্যান্ডের তো ডিপ্রিসিয়েশন হয় না, বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেই হিসেবে ঠিক আছে। হ্যাঁ, তাইলে আমি ওইখানে ভুল করছি, ঠিকই আছে এখানে, ঠিক আছে। কিন্তু যদি এটা বিল্ডিং এর হইতো তাহলে কিন্তু এই 25,000 আপনি অফসেট করতেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি একটা ভালো জিনিস ফাইন্ডিং করছেন। তাহলে আমরা এখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে এটা পাইলাম, ইনভেন্টরি দেয়া আছে 7,850, ট্রেড এন্ড আদার রিসিভেবলস দেয়া আছে
374, এটা কোথায় আছে? এই যে 16,395, আর এইখানে আছে কত? এইখানে আছে 16,374। কোনটা বাদ দিচ্ছে? ওই যে ওই 21 মনে হয় বাদ দিছে নাকি? এই যে 21, দেখছেন ব্যাড ডেট 21,000, তাহলে 16,300 কই গেল? 95 থেকে 21 বাদ দেন, কত হয়? হ্যাঁ, বাদ দিলে এটা হয় না? 16,374 হয় না? হ্যালো, 16,395 বিয়োগ 21 কত হয়? ভাই বলছেন ভাই? হ্যাঁ। কত হয় এখন? বাদ দিলে হয় হচ্ছে আপনার এটা 16,374, ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট 2,685। এই যে, তাহলে যোগ করলে আমাদের হয়ে গেল 1,22,674, 1,22,674। ইকুইটি কোয়েশ্চেনে দেয়া আছে দেখেন 6,000, রিভ্যালুয়েশন রিজার্ভ 24,422, আর রিটেইন আর্নিং এটা কিভাবে বের করছে ওয়ার্কিং ফোরে? এই যে বিগিনিং প্লাস কারেন্ট ইয়ার মাইনাস ডিভিডেন্ড দিছে, তাহলে 12,091। ডিবেঞ্চার লোন 18,000 দেয়া আছে, ট্রেড এন্ড আদার পেয়েবল এটা বের করছি, ট্রেড পেয়েবল যোগ অ্যাক্রুয়াল যোগ অ্যাডমিন এক্সপেন্স অ্যাক্রুড, তাহলে হচ্ছে 6,661। হয়ে গেল। আর কারেন্ট ট্যাক্স পেয়েবল ছিল 1,500, টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 1,22,674। ঠিক আছে, এখন কি সবাই নামাজের বিরতিতে আছেন নাকি? তাহলে আমরা একটু 15 মিনিট নামাজের বিরতি নেই, ঠিক আছে? স্যার নামাজের বিরতি দেন স্যার। হ্যাঁ, ওইটাই তো দিলাম, 15 মিনিট নেন।
হ্যালো, হ্যাঁ আসছেন আপনারা? হ্যালো, জি স্যার। ওকে। এখন জি, এই স্যার। সেকেন্ড অঙ্কটা দেখেন, ওমেগা কোম্পানির প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে, রেভিনিউ, কস্ট অফ সেলস, তারপর গ্রস প্রফিট, ওইখান থেকে অ্যাডমিন এবং ডিস্ট্রিবিউশন বাদ দিলে প্রফিট ফ্রম অপারেশন, ওইটা থেকে ফাইন্যান্স কস্ট বাদ দিছে, তারপর প্রফিট বিফোর ট্যাক্স, ওইটা থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পর আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, রিভ্যালুয়েশন গেইন, টোটাল হয়েছে কত? 20,674। এইখানে আমরা যদি 16 আর 15 আর 16, এটা কি কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের কি করতে হবে? আমাদের একটা ক্যাশ ফ্লো করতে হবে। তাহলে আমরা ওয়ার্কিং যদি দেখি, বিগিনিং হচ্ছে 52,000 আর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 36,680, 36,680। আর এখানে আছে 52,000 আছে কি প্রপার্টি। এই যে 52,000 আর 36,680, এর মধ্যে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্যারিং ভ্যালু 1,96,000, এটা সেল করছে 3,65,000-এ। তার মানে আমার 1,96,000 এখানে বাদ দিতে হবে। রিভ্যালুয়েশন গেইন হইছে কত? রিভ্যালুয়েশন গেইন হচ্ছে 3,750। এটা কোথায় বলা আছে? রিভ্যালুয়েশন গেইন দেয়া আছে এই যে এখানে 3,750 পাওয়া গেছে, ইনকাম স্টেটমেন্টে দেয়া আছে। হ্যাঁ, রিভ্যালুয়েশন গেইন। আবার ব্যালেন্স শিটেও দেয়া আছে এই যে রিভ্যালুয়েশন রিজার্ভে 3,750। তাহলে নিলাম। আচ্ছা, ফিনান্সিয়াল লিজ, প্রপার্টি এন্ড প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা লিজ নিয়ে নিছে হচ্ছে 1,500। কোথায় পাওয়া যাবে 1,500? এই যে নিউ প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অফ ফিনান্সিয়াল লিজ কত? ডেবিটিং 1,500। তাইলে গেল কই গেল 1,500। আর ডিপ্রিসিয়েশন চার্জ ফর ইয়ার 1,040 আর 4,115। তাহলে আমরা পাচ্ছি টোটাল কত? 54,710 আর 33,869। কিন্তু ক্লোজিং ফিগার আছে কত? 62,160 আর 42,330। ক্লোজিং ফিগারটা কই আছে? ও, এটা আবার নোটসে আছে। এই যে 62,120 আর 42,330। তাহলে এই 54,170 আর 62,120, এই দুইটার মধ্যে প্রপার্টি কত? 7,410 আর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 8,461। এই দুইটা কি আমাদের এই বছরের অ্যাকুইজিশন বা অ্যাকোয়ার করে হইছে। এটা হলো ওয়ার্কিং 1। ডিসপোজাল যেটা করলাম ওইটার ক্যারিং ভ্যালু কত? 196। কই আছে এটা? এই যে সেল করছেন কততে? 3,65,000-তে। আর ওইটার ক্যারিং ভ্যালু কত? 196।
তাহলে 365 বিয়োগ 196 আমরা কত পাই? 169 169। ওকে। তারপর হচ্ছে ডেফার্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, বিগিনিং আছে 2458 আর 88 বিয়োগ দিছি, এটার কারণ কি? এটা কি রিসার্চ ফেজে আছে? দেখেন তো 288 বিষয়টা কি? এই যে এইখানে দুইটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আছে, এটার মধ্যে প্রজেক্ট বিটা কি করছে? ডিসকন্টিনিউ করছে। তার মানে এটার তৈরি করবে না, তার মানে এটা আমাদের এখান থেকে আউট করে দিতে হবে। দিলাম, তাহলে এখানে বাদ দিয়ে দিলে যেটা থাকে এত পড়ে কই গেল? হ্যাঁ, ওইটার মধ্যে অ্যামortization করতে বলছে কত? 10% রেটে, তাইলে হবে 2034, তাই না? আর এক্সপেন্ডিচার কারেন্ট ইয়ারে আছে কত? 2150। তাহলে এই ইয়ারের আপনার ইয়েটা কত হবে? ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কত হবে? 116। কথা বুঝছেন? গত বছরে ছিল কত? 2034, আর এখন ক্লোজিং ফিগার বলতেছেন 2155, তাহলে ডিফারেন্স কত? 116। ঠিক আছে? কিছু বলতেছিলেন? তারপর যান ইন্টারেস্ট পেইড। এখন ব্যালেন্স ফিগার ছিল 2024, দেখেন তো কোথায় আছে 2024? এই যে 2024, এটা তো ট্যাক্স দেখতেছি, আর বিগিন ক্লোজিং হচ্ছে 1166, আর এই বছরের ট্যাক্স হচ্ছে 1646। তাহলে আমরা যাই ট্যাক্সে, 1776, 890, 1620, আর এখানে আছে 1646, তাহলে হচ্ছে 3266, 1490। আচ্ছা, এখানে আবার আপনার ডেফার্ড ট্যাক্স আছে, দেখেন বিগিনিং 890 আর ক্লোজিং 1258, তাহলে আমার পেইড কত? 1408। এই ডেফার্ড ট্যাক্সটা কোথায় দেয়া আছে? এই যে 1258 আর 890। তারপর যান হচ্ছে প্রসিড ফ্রম শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার এখানে বাড়ছে 9000, আর শেয়ার প্রিমিয়াম বাড়ছে 9000, টোটাল হচ্ছে কত? 18000। ডিভিডেন্ড পেইড এখানে আছে 24732, আর প্রফিট কত? 16924। বিয়োগ দেন রিটেইন আর্নিং ক্লোজিং, তাহলে ডিভিডেন্ড পেইড আসে কত? 2537। তারপর যা ফিনান্সিয়াল লিজ, এখানে কারেন্ট লায়াবিলিটি আর নন কারেন্ট লায়াবিলিটি, মানে কারেন্ট লায়াবিলিটি হচ্ছে যেটা 1 বছরের মধ্যে পেমেন্ট, এটা ব্যালেন্স শিটে দেয়া আছে, আর এটার সাথে ইন্টারেস্ট যোগ করতে হবে 437, 127 আর 143। দেখেন তো কোথায় আছে?
এখানে আছে 1491 আর 438। এই যে 343 আর 127, এই যে 143 হচ্ছে ইন্টারেস্ট, কই গেল, তাইলে টোটাল হচ্ছে 3,74,000, যে কারেন্ট এবং নন কারেন্ট দুইটারই আমরা হিসাবে আনতে হবে। তারপর তার মানে লিজ পেমেন্ট করছে 374, লং টার্ম লোন 49,450, রিপে করছে 25,000, কিন্তু ক্লোজিং এ আছে 26,000, তাহলে নতুন করে লোন নিচ্ছে কত, 2100। এরপরে দেখেন জাস্ট আমরা ক্যাশ ফ্লোটা এইভাবে করছে। আচ্ছা দাঁড়ান, ইনডিরেক্ট মেথড, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন 27,192, ইন্টারেস্ট 3,176 আর ইনকাম ট্যাক্স 1,408, বুঝা গেছে? হ্যাঁ, এই অঙ্কটা মানে এই অংশটা কিন্তু এখন এই যে 27,192 এই পর্যন্ত, আমি আগেও বলছি এই প্রশ্নটা কিন্তু এখন আলাদা নোটস হিসাবে শো করে, আর নোটস থেকে এই দুইটা বাদ দেয়, ইন্টারেস্ট পেইড এবং ট্যাক্স পেইডটা আমরা বাদ দিই। ঠিক আছে, বুঝা গেছে? ইন্টারেস্ট পেইড তো তাহলে আমরা কি ফাইন্যান্সে নিয়ে যাব? না না, আমি বলতেছি যে দেখেন এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং করে এই অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে আনছে না, করে 27,192 আনছে, তাই না? কিন্তু আপনি দেখেন আমি যে ক্যাশ ফ্লোর আপনাদের স্লাইড দিছিলাম ওইটা কিন্তু এইভাবে করা নাই, না ওইখানে এইগুলা নোটসে নিয়ে গেছে। তা আমি আপনাদের যে স্লাইড গুলা দিছিলাম ওগুলো হলো বিএস অনুযায়ী করা, তো এই সিস্টেমটা এখন আর ফলো করা হয় না, এটা একটু আগের সিস্টেম আর কি। এটা 16 সালের কোয়েশ্চেন, তো এখন ওই জন্য কিনা আমি ঠিক জানি না। ঠিক আছে, তাহলে এটা পারবেন না? স্যার ইন্টারেস্ট এক্সপেন্স কি এখান থেকে মাইনাস হবে? হ্যাঁ, আরেকবার বলবেন। ইন্টারেস্ট পেইড যেটা ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমি বলতেছি যে আসলে এখন অঙ্কটা হওয়া উচিত ছিল এখান থেকে, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন থেকে এই পর্যন্ত, কিন্তু এখানে অনেক জিনিস নিয়ে আসছে যেগুলা মানে এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং থেকে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন এই পর্যন্ত এটা নোটসে চলে যায়। আপনি খালি লিখবেন ক্যাশ ফ্রম অপারেশন 27,192 বিয়োগ 3,176 বিয়োগ 1,408, আমি এটা বলছি, মানে উপরের অংশটা এখন এই মূল স্টেটমেন্টে আসে না। এই ইন্টারেস্ট পেইডটা আসলে কিসের? ইন্টারেস্ট পেইডটা ওয়ার্কিং ফোরে আমরা দেখেন ওয়ার্কিং 4-3 এখানে লিজের ইন্টারেস্ট আসছে, ঠিক আছে, এটা মূলত লিজের ইন্টারেস্ট। তাহলে কি স্যার এখানে দেখাবো অপারেটিং এ না এটা ফাইন্যান্সে যাচ্ছে? হ্যাঁ, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। লিজেরটা না, এটা অপারেটিং এই দেখাবেন, কারণ হচ্ছে এই আমরা নরমালি যে ইন্টারেস্ট বা ফাইন্যান্স চার্জ গুলো মানে আসলে অপারেটিং এর উদ্দেশ্য কি,
আপনার নরমাল অপারেশনের পেমেন্ট গুলা দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা। এটা যদি ব্যাংক লোন হইতো আমরা কিন্তু কোথায় নিতাম, ফাইন্যান্সিং এ, আমরা কিন্তু অপারেটিং এও নিতাম, মানে অপারেটিং এই নিতাম। ফাইন্যান্সিং এ আমরা শুধু নেই হচ্ছে শেয়ার ক্যাপিটাল, লং টার্ম লোন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু লিজটা এখানে আসলে একটা গ্রে এরিয়ার মধ্যে পড়ছে, বুঝছেন, এটা ফাইন্যান্সেও নেওয়া যায়, অপারেটিং এও নেওয়া যায়। তবে যেহেতু ইন্টারেস্ট পেইড গুলো আমরা অপারেশনেই আনি, সেহেতু এটা অপারেশনে আনলে সমস্যা নাই। কথা বুঝছেন? বিজনেসটা মূলত মনে হয় লিজের উপরে, লিজকৃত জায়গার উপরেই মনে হয় বিজনেসটা অপারেট হয়। না মানে যদি ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দিই, যেমন এইখানে দেখেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, ঠিক আছে, এইখানে দেখেন প্রসিড ফ্রম নিউ টার্ম লোন, দেখছেন লোন নিছে, তারপর রিপেমেন্ট করছে 25,000 নিছে, এগুলা কিন্তু ফাইন্যান্সিং এর অংশ, কিন্তু এগুলোর মধ্যে ইন্টারেস্ট আছে না, নিচেই দেখেন লিজ পেমেন্ট কিন্তু আছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটালটা মানে প্রিন্সিপাল অংশটা, কিন্তু এই লিজের মধ্যে তো প্রিন্সিপালও আছে ইন্টারেস্টও আছে, ইন্টারেস্ট পোরশনটা কিন্তু আপনার অপারেটিং এ যাবে। কথা বুঝছেন? ধরেন আপনি 10,000 টাকা একটা ইনস্টলমেন্ট দিচ্ছেন, এখন 9,800 টাকা যদি আপনার হয় প্রিন্সিপাল আর 200 টাকা হয় ইন্টারেস্ট, টোটাল আপনি দিচ্ছেন 10,000, কিন্তু ইন্টারেস্টে 200 টাকা নিয়ে যাবেন অপারেটিং এ, আর প্রিন্সিপাল 9,800 কে নিয়ে আসবেন ফাইন্যান্সিং। কথা বুঝেন নাই? বুঝতে পারছি স্যার, কিন্তু এর আগে এরকম মনে হয় আমি কখনো করিনি। যখন ইন্টারেস্ট এক্সপেন্স দেখেছিলাম এখান থেকে মাইনাস করে নিয়ে আমরা ফাইন্যান্সিং এ নিয়েছি, জাস্ট এটা আমার কাছে একটু চেঞ্জ মনে হচ্ছে। তাই জি স্যার। আপনার কাছে কি এখন কোনো একটা উদাহরণ আছে? আমরা যখনই লোনের ইন্টারেস্টটাকেও কিন্তু আমরা, আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে আমরা যদি আগে করেও থাকি ওইভাবে, মানে এখানে কোনো ভুল নাই, এটা আমি নিশ্চিত। না স্যার ভুল নেই, আমি কনফিউজ আছি বইটা। হ্যাঁ না আসলে না, আমি আসলে ভুল নাই কেন বললাম, মানে কি বলবো, এটা যে আমরা ইয়েতে দেখলেই একটা কি বলে বিএ মানে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে দেখলেই হয়ে যাবে যে ইন্টারেস্টটা আমরা কখনো ওইখানে নেই নাই, মানে কোনো অঙ্কেই নেওয়ার কথা না আর কি। আপনি হইতে পারে কোথাও হয়তো নিচে, কিন্তু এমনি আমাদের আমরা দেখবো তো হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কি আছে, তাই না? এই যে দেখেন, ক্যাশ ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড টু সাপ্লায়ার, ক্যাশ পেইড টু এমপ্লয়ি, আদার অপারেটিং, ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স পেইড। ঠিক আছে? কারণ আমাদের সলিউশনে যাই থাক, আমাদের বইয়েই যাই থাক, আমরা তো অনেক সময় ভুল করতেই পারি, কিন্তু ভুল করলেও মানে স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই না? সো স্ট্যান্ডার্ড হইতে এটা বলা আছে। তারপরও ইনডিরেক্ট মেথডে দেখেন একইভাবে ইন্টারেস্ট পেইড অপারেটিং, ঠিক আছে?
আচ্ছা, তো তাহলে আমার আজকে আসলে এই পর্যন্ত প্রিপারেশন ছিল, আমি খুব বেশি আজকে রেডি করি নাই, বিকজ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমরা সলভ করছি। এখন আমরা আসলে প্রথমে আমি যেভাবে চিন্তা করছিলাম, পরে আমি কোয়েশ্চেন গুলাই দেখলাম যে আমাদের শুধুমাত্র কিন্তু মডিউলটা ফলো করলে আমাদের আসলে কাজ হচ্ছে না, কারণ এখানে অনেক কিছুই এই প্রশ্নগুলাই আমি দেখছি যে সীমার বইটা পড়লে তেমন কোনো আসলে আমাদের কি লাভ হচ্ছিল না, তাই না? বরং আমার মনে হয় যে যেমন ট্যাক্সের পোর্শনটা আপনারা যে বইটা পড়তেছেন ওইটা ঠিকই আছে, ওই যে জাকারিয়া ভাইয়ের। আরেকটা আপনারা করতে পারেন, তবে আমি ঠিক আমাদের সময় আমরা যেটা করতাম, আমরা না এমসিসিআই ম্যানুয়াল পড়তাম। এখনো কি এটা পাওয়া যায়, ইনকাম ট্যাক্সে এমসিসিআই ম্যানুয়াল? হ্যাঁ, বা ফাইন্যান্স একটা পড়বেন, বুঝছেন? দাঁড়ান আমি একটু দেখি। এমসিসিআই ট্যাক্স, ওরা জানি এটা কি বলতো, আমরা তো ম্যানুয়ালি পড়তাম। কি হলো, ক্যাপস লক চাপ দিছে নাকি? এই যে দেখেন, অনেক সময় হয় কি একাডেমিক বইগুলোতে দুই একটা ভুল থাকে, বুঝছেন? সবচেয়ে ভালো হয় আপনারা যদি এই ধরনের বইগুলা দেখেন, এটাই দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন সামারি দেওয়া আছে, এইটা একটু দেখবেন ট্যাক্স রেটে কোনো চেঞ্জ হয়েছে কিনা, কি কোথায় চেঞ্জ হয়েছে, তাহলে আপনাদের ওই ট্যাক্সের অঙ্কগুলা করতে আরো ভালো বেশি সুবিধা হবে। কথা বুঝছেন? আর আপনাদের তো এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন থেকেই আসে। সো আরেকটা হইতে পারে যে আমরা যে একাডেমিক বইগুলায় আমাদের অনেক সময় ছোটখাটো কিছু প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, আর ট্যাক্স এত রেগুলার চেঞ্জ হয়, এটা কি ডাউনলোডের কোনো কায়দা নাই নাকি? মানে এই যে এটা বুঝছেন, এটার মধ্যে ট্যাক্সের একদম রেলিভেন্ট যে যখন যেটা চেঞ্জ হয়েছে না ওইটা এখানে থাকে। আর আমরা যেটা বড় বড় কোয়েশ্চেনের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন গুলা সলভ করবেন আর আইসিএবির ফিনান্সিয়াল রিপোর্টিং বইটা একটু পড়েন। কথা বুঝছেন? যদি সময় পান ফিনান্সিয়াল রিপোর্টিং বইটা পড়েন, কারণ আমি দেখছি যে আপনাদের এই কোয়েশ্চেন গুলার সাথে আমাদের আইসিএবিরও ওই ফিনান্সিয়াল রিপোর্টিং বইটার কিন্তু অনেক মিল আছে। ঠিক আছে? আর স্যার ওই ট্যাক্সের কোন স্যারের বইটা যেন বললেন স্যার, জাকারিয়া নাকি? হ্যাঁ, জাকারিয়া মাসুদ স্যারের পুরাটা পড়বেন না, ওইখানে দুই একটা চ্যাপ্টার খালি আপনার সিলেবাসের সাথে যায়, অন্য সব কিন্তু কিছু যায় না। মানে ইনফ্যাক্ট আমাদের যে ম্যানুয়ালটা আছে না, মানে সীমার যে মেইন ম্যানুয়ালটা F1 এর, ওইখানে যেটা কভার করছে সিলেবাসে, আমাদের কোয়েশ্চেনে কিন্তু তা আসতেছে না। কোয়েশ্চেনে আসতেছে হইলো ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। আর ওই যে এখানে ওই যে যেই কারণে আমি প্রথম যখন পড়ানো শুরু করছিলাম, বাসার ভাই একটা কমেন্ট লিখছিল যে আসলে এটার সাথে এটা মিলতেছে না। তো আমি তখন এই কোয়েশ্চেনটা দেখি নেই তখনও। পরে যখন আমি কোয়েশ্চেন দেখলাম, আমি বুঝলাম যে এই ম্যানুয়াল পড়া তো এই কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। আপনারা ওই আমাদের যে সীমার যে ম্যানুয়ালটা আপনারা পড়েন, মানে F1 ওইটার মধ্যে যেই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা কিন্তু আমাদের প্রশ্নের অঙ্ক না। আমাদের প্রশ্নে দিচ্ছে হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। কথা বুঝছেন? আর দিতেছে ভ্যাটের অঙ্ক। সরি, এই জন্য আপনাদের বললাম যে প্রথমে হইলো ফাইন্যান্স অ্যাক্টের চেঞ্জ গুলা পড়বেন, তারপর হচ্ছে এমসিসিআই ম্যানুয়ালটা একটু দেখবেন,
তারপর ওই জাকারি স্যারের ট্যাক্সেশনের খালি ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টটা দেখবেন, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট দেখলে হবে, কোম্পানি আমাদের প্রশ্নে আসে না। ঠিক আছে? জি স্যার। আর ম্যাথের জন্য আমাদের সিমা ম্যানুয়াল তো আমরা দেখলাম, প্লাস দেখবেন হচ্ছে ওই যে আইসিএবি মানে সিএ দের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল রিপোর্টিং নামে একটা কোর্স আছে, ওইদের কোশ্চেন গুলো একটু দেখেন। কথা বুঝছেন? জি স্যার। এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের আর কয়টা করে কোর্স বাকি আছে ম্যাক্সিমামের? 400 নাকি? মানে লেভেল কয়টা বাকি এরপরে? এরপরে আপনাদের লেভেল কয়টা বাকি? 2টা লেভেল, পরে লেভেল। হ্যাঁ, এরপরে 2টা লেভেল আছে। স্যার তার অ্যাকাউন্টিং এর জন্য আমরা সীমার বইটাও দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সীমার বইটাও দেখবেন। আমাদের এই যে কোয়েশ্চেন গুলো তো নেটেই দেওয়া আছে, কোয়েশ্চেন গুলো দেখবেন, তারপর যদি সময় থাকে সি এর বই দেখেন। এই আর কি। তাহলে আর আপনাদের সাথে তো আমাদের এই একটা কমন গ্রুপ আছেই, ওইখানেও যদি কোনো কিছু লেখেন আমি রিপ্লাই করব, আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফোন দিয়েন, ওই গ্রুপে লিখেন, আমি তাইলে ওনাকে ফোন দিব না আপনাদের যার যেই সমস্যা। আর একজন বলছিলেন কোন একটা আরেকটা ক্লাস নেওয়ার কথা, তারপরে যদি দরকার হয় আমি আরেকটা ক্লাস নিব, সমস্যা নাই। ঠিক আছে? এমনি হচ্ছে আজকে আমাদের ক্লাসটা বা কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, আমারও শেষ, মামুন স্যারের মনে হয় কি আরেকটা ক্লাস থাকতে পারে, তাহলে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে আজকে। ঠিক আছে? আর সবগুলা স্লাইড মনে হয় সিএমএস আমি আপলোড করি নি, এগুলো আপলোড করে দিব না। হ্যাঁ জি স্যার। স্যার গ্রুপেও দিয়ে দিন স্যার যেগুলো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিতে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। পাওয়া যাবে না জি ক্লাসের রেকর্ডগুলো। ভাই এই জিনিসটা তো আসলে অপারেশনাল বিষয়, এটা আমি ঠিক জানি না, এটা পাওয়া যাবে কি যাবে না এটা আমার ঠিক জানা নাই। আমি এবারে মানে যেটা জানি না ওই ব্যাপারে আপনাদের বলতে পারবো না। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের ক্লাস নিয়ে আমারও আমি নিজে অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে ক্লাস নিছি, তো প্রফেশনাল ইনস্টিটিউটে ধরেন আমি আমার মেম্বার হয়েছি হচ্ছে 2012-তে, অলমোস্ট প্রায় 9 বছর আগে। তো আমি অনেক কিছু ভুলে গেছিলাম, তো এই ক্লাসটা নিতে আর সবচেয়ে আমি খুব মানে ভাল লাগছে যে এটা ওই আইএফআরএস গুলাও আমার একটু চেক করা হয়েছে, এগুলো আমরা অনেক দিন ধরে মানে এগুলা থেকে ডিটাচ ছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ আমরা ক্লাসগুলো যদি আরেকটু আগে অ্যাসাইন করতো তাহলে আমরা প্রিপারেশনটা আমি মামুন ভাই আরো বেশি নিতে পারতাম। আমরা আবার ক্লাসটা জানছি ক্লাস শুরুর একদম 1 সপ্তাহ আগে। তারপরে আমি মনে করি আমাদের যতটুকু কভার করার দরকার ছিল আমরা মোটামুটি সবটাই কভার করতে পারছি এখন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আইসিএমএ বলেন সিএ বলেন, এগুলো তো প্রফেশনাল, আপনি চেষ্টা করবেন এক সময় না এক সময় ইনশাল্লাহ চলে যাবেই, এগুলা নিয়ে খুব বেশি, এবং আপনারা ম্যাক্সিমাম চাকরিও করেন তো এগুলা নিয়ে খুব বেশি হতাশ হবেন না। হ্যাঁ, আর সিএ বা সিএমএ যে সব সময় আপনার প্রিপারেশন খারাপ ওই জন্য পাস করতে পারেন নাই তা ঠিক না, কারণ অনেক সময় কোশ্চেনটাই এত টাফ হয়। আমাদের সময় আমরা দেখছি যেমন একটা কোশ্চেন টাফ হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি এখন আমি পরীক্ষা দিতে বসি, আপনাদেরই অনেক কোশ্চেন আছে, আমাদের জন্য কঠিন এখন। সুতরাং সবসময় যে আপনার নিজের দোষে হয়
বিষয়টা ওইভাবে না নিয়ে একটু বেশি কভার করার চেষ্টা করবেন সিলেবাসটা, তাহলে ইনশাল্লাহ পাস করবেন। আর সবসময় আমি একটা কথা বলি যে কিছু অঙ্ক এত প্র্যাকটিস করবেন যেন ওই টাইপ আসলে আপনি একটা ফুল মার্কস পান। আমাদের এখানে পাস মার্ক কত জানেন তো? পাস মার্ক কততে জানেন তো না? না স্যার। আচ্ছা, আমাদের এখানে পাস মার্ক কিন্তু খুবই কম। আমি আপনাদের একটা ট্যাকটিক্স বলি, আমরা ইউনিভার্সিটিতে কলেজে কি করি, মনে করি 100-র উত্তর দেব, আমরা পাইলেই লেটার মার্ক খুব ভালো। তো ওই জিনিসটা আমাদের মাথায় ঢুকে যায়, তো এই জন্য আমরা যখন পরীক্ষা দেই, এই মানে সিএমএ পরীক্ষা দেই, সিএ পরীক্ষা দেই, আমাদের মাথায় থাকে যে আমার সব উত্তর দিতে হবে। তার চেয়ে বরং আপনি ভালো করে 80 মার্ক পরীক্ষা দেন, 70 মার্ক পরীক্ষা দেন, 65 মার্ক পরীক্ষা দেন, তারপরও কিন্তু আপনার পাস চলে আসবে। কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাসের মার্ক খুবই কম, ধরে নেন 50। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সো ওইটা ধরে চিন্তা করবেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যেভাবে বিশেষ করে অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমার খুবই ভালো লাগছে। আমি তো সবগুলো অ্যাটেন্ড করতে পারি নাই, যেগুলো অ্যাটেন্ড করেছি স্যার একেবারে প্র্যাকটিক্যালি, এবং কিছু আমরা প্র্যাকটিস করলেই আমার মনে হচ্ছে স্যার আমরা একটা ভালো ফলাফল করতে পারবো স্যার, অ্যাকাউন্টিং ক্লাসগুলো বিশেষ করে। আর আরেকটা কথা আপনাদের বলি যে এখন তো সময় কম, জানুয়ারিতে পরীক্ষা, আর সি এর ম্যানুয়ালের সাথে সি এর একটা ইয়ে পাওয়া যায়, কি বলে এটারে, কোয়েশ্চেন ব্যাংক। কথা বুঝছেন? ওইখানে মোটামুটি 50-60 অঙ্ক আছে, ওইগুলো আপনারা একটু মানে অঙ্কগুলো একটু বড় বড় ওই পাওয়া যায়, ওইগুলা প্র্যাকটিস করলে আপনার দুইটা লাভ হবে। যারা চাকরি করে, আমাদের একাডেমিক বইগুলাই ওইভাবে নাই, বুঝতে পারছেন? মানে জেনারেলি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটাই আপনার আছে, যেটা আমাদের একাডেমিক বইগুলো কভার করে না, কমপ্লেক্স কিছু ট্রিটমেন্ট কভার করে না। হ্যাঁ, ওগুলো একটু দেখেন স্যার। কোশ্চেন ব্যাংকটা স্যার কোন সাবজেক্টের জন্য? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং কোর্সটা, এন্ড রিপোর্টিং। এটা বলবেন হচ্ছে আইসিএবিটাও দিতে, আবার ওই যে একদম আইসিএইডব্লিউ মনে হয় ওদেরও একটা হয়, দুইটাই দেখেন। তাহলে আমি আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আর যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে যোগাযোগ এখনো হচ্ছে। ইউজুয়ালি আমরা ফোন দিতে পারবো স্যার? আরে এটা আমার নাম্বার আছে না আপনাদের কাছে? আমার কাছে নাই, কাইন্ডলি যদি বলতেন। আমি আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 01819 488 480। আর যে কোনো যদি অঙ্কেও প্রবলেম হয় আমাকে আগে ফোন দিয়েন, তারপর আমি বললে আমাকে ওই কোয়েশ্চেন আর মানে কোয়েশ্চেনটা পাঠাই দিয়েন, সলিউশন যদি থাকে পাঠাই দিয়েন, আমি দেখ বলবো, তাহলে আপনাদের সময় নষ্ট কম হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, থাকেন সবাই। হ্যাঁ জি, আর তাড়াতাড়ি ইনশাল্লাহ মেম্বার হয়ে যাবেন, চিন্তা করেন না, কেউ পড়া ছাড়বেন না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, আরেকবার বলবেন। চাকরি আর সংসার পড়ালেখাটা আসলে একটু টাফ আমাদের জন্য। এই শোনেন, আমি যখন আইসিএম এ পড়ি, আমি আপনাদের একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করে দেই।
আমি যখন আইসিএম এ পড়ি তখন আমি ব্র্যাকে চাকরি করতাম, তখন আমি সিঙ্গেল ছিলাম, ছিলাম না ব্যাংকে স্যার? ব্র্যাক এনজিও তে ছিলাম, হ্যাঁ, ট্রেনিং এ। এবং তখন আমার আম্মার ক্যান্সার পেশেন্ট ছিলেন, আম্মা তখন মারা যান, তখন রীতিমতো ভাতও আমি রান্না করছি। কথা বুঝতে পারছেন? তো নেভার গিভ আপ। মানুষের জীবনে তো এরকম মানে জিনিসপত্র থাকবেই। এখন আইসিএম এ আমরা পড়তে আসছি একটু, মানে এখন চাকরি করেন, ফ্যামিলি থাকবে, কোনোটাই তো কম ইম্পর্টেন্ট না। তারপরে একটু ব্যালেন্সিং করবেন আর লেগে থাকবেন। আমি যেটা বললাম যে এইবার না যায় পরে যাবে, সমস্যা কি? আপনি তো আর মানে ফুল টাইম স্টুডেন্টের মতো ঘরে বসে নাই যে আমি অনার্স করতেছি, বিসিএস দিব, আমার বয়স পার হয়ে যেতেছে। আইসিএমএসসি এতে তো এগুলো নাই, তাই না? তো কখনো কনফিডেন্স হারাবেন না, ইনশাল্লাহ পাস করে যাবেন, 2-3 বছরের মধ্যে মেম্বার হয়ে যাবেন। মানে আপনাদের 2-3 বছর বললাম কারণ 2টা লেভেল আছে, আরো আগে যদি হন তা আরো ভালো হতো। ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ট্রেনিং এ তারকে ছিলেন নাকি স্যার ব্র্যাকে? জি, ব্র্যাকে কি তারকে ছিলেন নাকি? ব্রেকে ট্রেনিং সেন্টার তারকে? না না না, আমি হেড অফিসে ছিলাম। আমি জয়েন করছিলাম ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে, তখন হচ্ছে আমি হেডে ওই ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। তখন মাইক্রো ফাইন্যান্সে ছিল একটা ট্রেনিং কোঅর্ডিনেটর পজিশন। কেন জানি মনে হচ্ছে ওখানে এটা আপনার হচ্ছে নাম বলছে। আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম স্যার। আপনার ওই যে আকলাকুজ্জামান ভাই আছে না, ব্র্যাক হ্যাঁ, ব্যাংকে হ্যাঁ, ছিলেন, উনি আছেন আক্তার ভাই এখনো, পরে সৈয়দ তো ব্যাংকে চলে আকলাকুজ্জামান। আসছেন। জি জি, উনি তো পরে ব্যাংকে চলে আসছিলেন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনছি। ওই আকলাক ভাইয়ের আকলাক সঙ্গে ভাই আপনার- আমি একসাথে ছিলাম। হ্যাঁ, কথা সেখানে বলছি, আপনার- হ্যাঁ, বুঝতে পারছি। আপনার পরিচিত হ্যাঁ। মনে হচ্ছে প্রথম দিন থেকে। আমি স্যার ব্র্যাকে হ্যাঁ। জয়েন করেছি 2004 এ ব্র্যাক ব্যাংকে। ও আচ্ছা আচ্ছা, আমি জয়েন করছিলাম 2003-এ, ওইখান থেকে ছিলাম 6 পর্যন্ত। পরে ছিলাম সেভ দ্য চিলড্রেন ইউএসএ তে। পরে ওই যে বললাম আমার ওই বাসায় সমস্যা দেখা দিল, পরে চলে আসলাম ইউনিভার্সিটিতে। পরে প্রথমে ছিলাম ভিক্টোরিয়াতে, তারপর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অনেকদিন ছিলাম, প্রায় 12 বছর আমি ছিলাম। লাস্টে ছিলাম বিবিএমবিএ প্রোগ্রাম ডাইরেক্টর। তো পরে আবার চিন্তা করলাম অনেকদিন প্রাইভেট হয়ে গেল, তো বেশি দিন প্রাইভেটে থাকলে যা হয় আর কি, চিন্তা করলাম যে এখন একটু আইসিএমএ তে কইরা দেখি কেমন লাগে। মানে ওপেনিং হচ্ছিল আমাদের ইনস্টিটিউট, হ্যাঁ। আর ইউনিভার্সিটিতে পড়ানো আসলে প্রাইভেটে এখন আস্তে আস্তে স্টুডেন্ট কোয়ালিটি খারাপ হচ্ছে। তো জি স্যার, অনেক যেমন স্টুডেন্ট। আপনাদের সাথে ক্লাস নিয়ে আরাম আছে, ওই প্রাইভেটে একদম অনলাইনে টোটালি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। হ্যাঁ, এগুলো রিঅ্যাক্টিভ বলে ভালো হয়। হ্যাঁ, এইখানে যেমন আপনাদের ধরেন আপনারা একটু কন্ট্রিবিউট করেন, ওইখানে তো কোনো কন্ট্রিবিউশন নাই। অনলাইনে ওইখানে খুবই টেরিফিক এক্সপিরিয়েন্স হয় ক্লাস নিতে। ধরেন আরেকটা বিষয় আছে, যেমন আপনাকে যখন অঙ্ক করাইতেছি, আপনারা আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাইতেছি, আপনি কিন্তু আমি যখন মিস করলাম যে আচ্ছা এই পয়েন্ট এটা কোথায় ছিল, আপনি বললেন স্যার এটা কোশ্চেনে আছে। তো আসলে তো এই কন্ট্রিবিউশনটা কিন্তু এজ আ ফ্যাকাল্টি আমার জন্য ইম্পর্টেন্ট, নাহলে তো আমার বারবার ওইটা খুঁজতে হইতো কোথায় আছে কোথায় আছে। তো ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এই কন্ট্রিবিউশনটা করে না, ওই জন্য অনলাইনে ওইখানে ক্লাস নেওয়া খুব টাফ, বুঝছেন? এই আর কি। তাহলে ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই, হ্যাঁ, আমি লিভ নেই। জি, হ্যাঁ, দেখা হবে ওকে, ইনশাল্লাহ দেখা হবে। আর যখন ক্লাস ওপেন হয়ে যাবে আমরা তিনজনই, আমি ওই মামুন স্যার মানে মামুন ভাই, জাকারিয়া ভাই, তিনজনই আমরা এখানে থাকি। একটু বিকালের দিকে থাকি, ধরেন 2টার পরে রাত 10টা পর্যন্ত থাকি। কখনো যদি আসেন এর মধ্যেও ফোন করেন, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার সে সুযোগ নাই স্যার, আমি খুলনাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা যারা স্যার ঢাকায় কখনো না কখনো তো আসবেনই। জি স্যার। ওকে ভাই, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
মহেশ কি অবস্থা আপনার? হ্যাঁ, আজকে না ওই দিন ফোন দিলাম না, হ্যাঁ আমি মেইল আইডিও দিছি। ইয়ার কি অবস্থা ভাই, ক্লাস কবে আবার? কোনটা? এই প্রহ্লাদ স্যারের পড়লা স্যার তো ক্লাস শেষ হয়ে গেছে অলরেডি। কি কন? হ্যাঁ কোনো নিউজ পাই না, কেমনে শেষ হয়? কেমনে কোন কিনা